এইটা কি আর আছে? যে যা আপনি রাস্তার টোকাই হান্নান মাসুদ, সে বলেছে আমরা সবচেয়ে গরিব ছিলাম, পেনশনের টাকাতে আমাদের সবচেয়ে চলতো। সে আবার এখন বলছে বাড়ির সবচেয়ে বড় পুকুরটাই আমার, আমাদের তো আগে থেকেই কোটি কোটি টাকা, আমি তো জমিদারের ছেলে। তো এই ছেলেপেলেগুলো নির্ধারণ করেছে প্রধান বিচারপতি হবে রিফাত। যদি ঢাকা ইউনিভার্সিটির এই টোকাইগুলা, 2 টাকার টোকাই, এরা যদি নির্ধারণ করে, মানে ঢাকা ইউনিভার্সিটির প্রচুর মেধাবী ছেলেপেলে পড়তে আসে, আমি জানি না এরা কিভাবে ভর্তি হলো, এরা সবগুলো মাদ্রাসা থেকে বাংলাতে 100-100 পেয়ে এসেছে। এরা কিন্তু এই যে আরেকটা কথা এখানে এসে যায়, এই যে কোটা 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 করে ছেলেপেলেরা করেছে, এটা নিয়ে কিন্তু কোনো আন্দোলন হলো না। আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি, আমরা কোনোদিন স্বপ্নে কল্পনা করতাম বাংলাতে 100-100 পাওয়া যায়? তো মাদ্রাসাতে আপনি বাংলাতে 100-100 পাবেন। বাংলাতে 100 পাওয়া যায়, ইংলিশে 100 পাওয়া যায়। আমরা বাংলাতে 60 থেকে 65 পেলে মনে করতাম যে আমি সাহিত্যের জাহাজ হয়ে গেছি। মানে ইন্টারমিডিয়েটে আমি পেয়েছি মনে হয় বাংলা প্রথম পত্রতে পেয়েছি মনে হয় যেটা ওই 72 পেয়েছি। আমি তো মনে করেছি যে আমি মাইকেল মধুসূদন দত্ত, নিজেকে মনে করেছি। 72 তো বিশাল মান। আর এরা 100-100 পেয়ে ভর্তি হয় ঢাকা ইউনিভার্সিটি, সেটা নিয়ে কোনো প্রতিবাদ দেখেছেন? সেটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটির সাধারণ যেসব ছাত্রছাত্রীরা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম থেকে আসে, তারা কি কখনো প্রশ্ন করেছে যে ভাই তুমি তো মাদ্রাসাতে 100-100 পাও, তোমাদের সিস্টেম তো আলাদা, আমাদের সিস্টেম তো আলাদা, তাহলে সেটা নিয়ে প্রতিবাদ দেয়? ফলে এইসব ছেলে পেলে, এই যে আমি কেন এদেরকে টোকাই বললাম, কারণ টোকাইগুলো সবগুলো এসেছে এই আলিয়া মাদ্রাসা থেকে। এগুলোর নাম কি? এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারপরে এই যে ছেলেটা অনেক বড় একটা পেট তার হয়েছে, কি নাম আমি তো নাম হয়তো বলে যে নাহিদ, এরকম কতগুলা। এরা নির্ধারণ করেছে প্রধান বিচারপতি হবে হচ্ছে রিফাত আহমেদ। নিজুম ভাই, আমি আপনাকে দিয়েই আজকের আলোচনাটা শুরু করতে চাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়ের প্রথমেই আছে ঢালাও মামলা। বলা হচ্ছে অনেক ক্ষেত্রেই যথাযথ প্রমাণ ছাড়াই মামলা হচ্ছে, যেখানে বাদী আসামিকে চিনছে না এবং আসামিও বাদীকে চিনছে না। একজন আইনজীবী হিসেবে আইনি দৃষ্টিকোণ থেকে এবং বাংলাদেশের সংবিধান ও মানবাধিকারের আলোকে এই পরিস্থিতি কতটা উদ্বেগজনক বলে আপনি মনে করছেন, নিজুম ভাই? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনাকে আমি একটা গল্প দিয়ে শুরু করি। এটা একটা সত্যি গল্প বলে বাংলাদেশ তথাকথিত সরকারকে মামলার আবেদনে বলা হয়েছে। নিঝুম মজুমদার একটা রিভলভার উঁচিয়ে আপনার আপনার কি কল্যাণপুর টেকনিক্যালের সামনে থেকে গুলি করিতে করিতে তিনি সামনে আগাইতে ছিলেন। এই ছিল মামলার এজাহারে আমার বিরুদ্ধে বক্তব্য, একটা মামলার বিরুদ্ধে। কিন্তু বাস্তবে আমি সেই সময় ছিলাম চেন্নাইয়ের টেনামপেট শহরে, টেনামপেট নামে একটা এলাকাতে। অর্থাৎ আমার বিরুদ্ধে যে 150 মামলা হয়েছে, মোটামুটি 150+ মামলা হয়েছে, সেই মামলার মধ্যে একটা মামলার এজাহার হচ্ছে এমন। তা আপনি আমাকে যে মামলা বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কথাটা শতরা বলছেন, এটাই আমার কাছে হাসি লেগেছে। তো সব মামলাই ভুয়া। আমি 17ই জুন 2024 থেকে আমি হচ্ছি আপনার এই 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 ইন্ডিয়াতে, চেন্নাইতে মার চিকিৎসার কারণে। আমি অ্যালিবাই ডিফেন্স, অর্থাৎ আমি ওই ঘটনাস্থলে ছিলামই না এবং আমি জানি না, অথচ আমি আপনার কল্যাণপুর টেকনিক্যাল থেকে গুলি করিতে করিতে আমি যাইতেছিলাম। এই ছিল এজাহারে বর্ণিত মামলার অবস্থা। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে সাভারের 2টো মামলা নিয়ে। এক ছেলে 2টো মামলা করেছে। তো ও 2টো মামলা করেছে, ও নিজেকে যেখানে আহত দেখিয়েছে, সে একই সময় 2 জায়গাতে আহত হয়েছে। এক জায়গাতে সে আহত হয়েছে সাভার বাইপাল নামে একটা জায়গাতে, আবার আরেক জায়গাতে সে আহত হয়েছে আশুলিয়াতে। তো মুশকিল হচ্ছে যে সে মামলাটা যে করেছে সে একই সময় দেখিয়েছে, অর্থাৎ একই লোক সমান্তরাল ভাবে 2টো জায়গাতেই ছিল এবং বাদী সে নিজেই। এই ঘটনাটা ঘটেছে সাভারে ধামরাইতে। আমি সেই লোকের ব্যাপারে মানে ডিটেইল মামলাটার সম্পর্কে পাবলিককে জানিয়েছি। এই ছাড়াও আমি এই মামলার বিভিন্ন বাদীগুলোকে নানান সময় প্রশ্ন করেছি, ফোন করেছি। যেমন ধরেন, আমি আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনি দেখবেন বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তো সেই মামলার যে 2টো মামলা হয়েছে, 2জন বাদীকে আমি ফোন দিই। 2জন বাদীকেই আমি বিএনপির একজন কর্মী সাজে ফোন দিয়েছি যে আমি যুব দলের কর্মী বা কখনো আমি বিএনপির কর্মী। অনেক ধরনের আওয়ামী লীগের সমালোচনা করে সে তো মোটামুটি আমার উপরে খুবই বিশ্বাস টিশ্বাস এনেছে। তাই আমি বললাম যে ভাই, মামলা যে করলেন এটা আমাদেরকে বলবেন না? মামলা করলে এটা আমরাই না ভালোভাবে মামলাটা করতে পারতাম, টাকা পয়সা কিছু লাগলে দিতাম। তখন সে বলছে, আরে ভাই এটা কোনো মামলা কি আমি করছি? মামলা তো আমার করতে বলছে, মামলা করছি। তো আমি আবার এগুলো সমস্ত কিছু রেকর্ড করে এগুলো সবই অনলাইনে মানুষকে দিয়ে দেখিয়েছি যে দেখুন এই হচ্ছে এদের অবস্থা। ABM খায়রুল হকের বিরুদ্ধে মামলা করেছে বিএনপির থেকে টাকা নিয়ে, বিএনপি সেজে। সে লোক ABM খায়রুল হকের নামও জানে না। হ্যাঁ, আব্দুল হক নাম বলে, আব্দুল হকের বিরুদ্ধে মামলা করেছে। আব্দুল হককে বলে যে ওই যে প্রধান বিচারপতি ছিল ABM খায়রুল হককে সে বলে আব্দুল হক। তো এই হলো অবস্থা। সুতরাং এই যে ঢালাও মামলার কথা আপনি বলছেন, এটা দস্তগীর জাহাঙ্গীর ভাই হয়তো আরো ভালো স্মৃতি ওনার থাকতে পারে। 1990 সালের পরে যখন ধরেন একটা নতুন গণতন্ত্রের দিকে আমরা আসলাম, ধাবিত হলাম দীর্ঘ সময় সামরিক শাসনের পরে, তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি একসাথেই আন্দোলন সংগ্রাম করেছে এরশাদের এগেইনস্টে।
আপনি জেনে থাকবেন, আমি জানি না ওই সময়ের কথা আপনার মনে আছে কিনা বা সময় আপনার জন্ম হয়েছিল। কিন্তু ওই সময়টাতে আমরা একটা নতুন এরাতে প্রবেশ করেছিলাম। আমরা মনে করেছিলাম যে আমাদের গণতন্ত্রটা একটা নতুন জায়গাতে এসেছে, নতুন ভাবে আমরা শুরু করেছি। আপনি জানেন যে প্রথম 2 বছরে আমাদের প্রায় 35,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, ভুয়া মামলা দেওয়া হয়েছে। ওই সময়টা তো ছিল নতুন একটা জাগরণ গণতন্ত্রের। এই যে বারবার আমাদেরকে বলে যে আওয়ামী লীগ এরকম মামলা দিয়েছে, এই করেছে, সেই করেছে, কথা শুরু করতে হলে 1991 সাল থেকে শুরু করতে হবে। ওই সময় আমাদেরকে প্রথম 2 বছরে 35,000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। এরপর এগুলোর হিসাব তো আপনাকে দিয়ে শেষ করতে পারবো না। সুতরাং এই যে মামলা দিয়েছে, মামলা দিচ্ছে, এগুলোকে আমি এক ধরনের মনে করি যে পলিটিক্যাল অস্ত্র তারা চালাচ্ছে। মামলা জায়গাতেই থাকবে, গণজোয়ারে এগুলো উড়ে যাবে, এগুলোকে আসলে পাত্তা দেওয়ার আমি কোনো কিছু মনে করি না। এবং আপনাকে শেষ আমি আরেকটা তথ্য দেই। আজকে থেকে 1 মাস আগে আমি আমেরিকার একটি বিখ্যাত আইনি একটি প্রতিষ্ঠানের সাথে কথা বলছিলাম। তাদের 3 জন স্বনামধন্য লয়ার। ওই চেম্বারটা খুবই বিখ্যাত একটা চেম্বার। তো আমাদেরই একজন দলের একজন ভদ্রলোক মানে ওনার ভাই এই মিটিংটা অ্যারেঞ্জ করেছেন। আমাদের ব্যাপারে তারা একটু জানতে চান যে বাংলাদেশে কতটুকু প্রসপেক্ট আছে, যে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যে ব্যান দেওয়া হয়েছে, মামলাগুলো যে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, সেগুলো নিয়ে তারা কতটুকু আইনি যুদ্ধ করতে পারবেন এটার ব্যাপারে তারা তো আমাকে সেখানে যুক্ত করে রাখা হয়েছে, যেহেতু আইনি বিষয়টা আমি ভালোভাবে বুঝা বলতে পারবো সেই কারণে। তো উনারা আমার কাছে জানতে চাইলেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে কেন ব্যান করা হয়েছে। তা আমি তখন তাদেরকে জানালাম যে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনকে অ্যামেন্ড করে 18.1 অনুচ্ছেদ এটাকে কেন্দ্র করে, এবং আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আছে সেটাকে অ্যামেন্ড করে। ইউনুসের পুরো অবৈধ দখলদার বাহিনী এই অ্যামেন্ড করেছে। মজার ব্যাপার কি জানেন, তারা যখন শুনলো আমার কাছে যে সেখানে লেখা আছে সরকার যদি মনে করে যে ওইটা অমুক দল হচ্ছে সন্ত্রাসী সংগঠন, তাহলেই আপনাকে ব্যান করে দিতে পারবে। যদি সে মনে করে, তার কোনো প্রমাণের দরকার নাই। আর কোন দলের বিরুদ্ধে যদি আপনি অ্যাকিউজেশন আনেন, অর্থাৎ সাবরিনা আপনার বিরুদ্ধে আমি একটা অভিযোগ আনলাম যে আপনি খারাপ, বাস তাহলেই আমি আপনাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আমি আপনাকে বলে ফেলতে পারবো, অর্থাৎ একটা দলের ক্ষেত্রে। তো উনারা আমার সাথে কথা বলার পর উনারা নিজেরাই বললেন যে তাহলে তো পুরো ব্যাপারটা পলিটিক্যাল, এখানে তো আদালতে গিয়েও আমাদের লাভ হবে না, আমরা আমেরিকার বড় আইনি প্রতিষ্ঠান বটে, বাট আমরা লবিং ছাড়া তো আমি কোনো উপায় দেখি না। তখন তাদের সাথে আরো বিস্তারিত আলাপ করলাম। এই হচ্ছে টোটাল আপনার প্রশ্নের উত্তর এবং ঘটনা। আচ্ছা, ধন্যবাদ নিজুম ভাই আপনাকে। মারাত্মক অবস্থা যে সরকার যদি মনে করে আমি অপরাধী তাহলেই আমি অপরাধী, এখানে সাক্ষ্য প্রমাণের কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমি একটু যাচ্ছি জাহাঙ্গীর ভাই আপনার কাছে। আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই ঢালাও মামলাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দলটিকে নেতা শূন্য করা, কারণ আমরা দেখছি 2024-এর 5ই আগস্ট থেকে অসংখ্য নেতাকর্মীকে বিনা মামলায়ও গ্রেফতার করা হয়েছে এবং অসংখ্য নেতাকর্মীরা আশ্রয়ের জন্য বিভিন্ন দেশে আছেন, দেশান্তর আছেন। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি এই অভিযোগটাকে কতটা যৌক্তিক মনে করেন, জাহাঙ্গীর ভাই? প্রথমেই অসংখ্য ধন্যবাদ আপনাদের টিমকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকই শুধু নয়, আমি বলবো যে যিনি বাংলাদেশের সংবিধানের আমাদের রাইটস গুলো, আইনের মূল আইনগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করার রাখেন, জ্ঞান রাখেন, ব্যারিস্টার নিজুম মজুমদারকে আমাদের সাথে সহ আলোচক, বা ওনার সাথে আমি সহ আলোচক হিসাবে আজকের এই বর্তমান বাংলাদেশ প্রেক্ষিত, যেখানে আওয়ামী লীগকে সম্পূর্ণ নেতৃত্ব শূন্য করার একটি রাজনৈতিক এবং রাষ্ট্রীয় পরিকল্পনা বা ষড়যন্ত্র যদি বলি, সেটা বাস্তবায়নের প্রচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশকে মূলত আমাকে শুরু করতে হবে ওই জায়গা থেকে যে বাংলাদেশে কি কোনো ধরনের বিচার ব্যবস্থা সহ কোনো প্রতিষ্ঠান কাজ করছে কিনা। ডক্টর ইউনুস যে আমি মবস্টার বলি না, আমি ওনাকে মনস্টার বলি, এই ব্যক্তি বাংলাদেশকে মেটিকুলাসলি ডিজাইন করে দখল করে যেই মৌলিক কাজটি ঘটিয়েছেন সেটা হলো বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসাবে তিনি তৈরি করে আরো অনেক বছরই অকার্যকর হিসাবে চলবে করে নির্ধারণ করেই উনি চলে যাননি, উনি শুধুই ব্যাক স্টেজে গিয়ে বসেছেন। মূলত আমি যেটা বলবো 2024 সালের 6ই আগস্ট থেকে 25শে সেপ্টেম্বরের মাঝে 92,000-এর বেশি আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে মামলা প্রদান করা হয়। আপনি 6ই আগস্ট থেকে 25শে সেপ্টেম্বরের কি বলছি, প্রায় 400 সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে 10টি হত্যা মামলায় 8,400 মানুষের বেশি মানুষকে সেখানে মামলা দেওয়া হয়। আমি এখন সেই রেকর্ডটা আমার সামনে নেই, আমি একটি ঘটনা জানি, সেটা ঢাকার কোনো একটি আমাদের হয় নরসিংদী, নারায়ণগঞ্জ এই অঞ্চলের কোথাও একটি মামলায় 25,000 আসামি ছিল।
আচ্ছা, মৌলিক বিষয়টা হলো 25,000 আসামি, 25,000 মানুষ যদি একটা দাবি করে কোনো বিষয় ঘটায়, তাহলে এটা কিন্তু আর থাকে না। 25,000 তো মানুষ তো একটা বিরাট সমাবেশ, এবং এটা বাংলাদেশের মালিক তারা। তারা যদি কিছু করে, এই 25,000 মানুষের বিরুদ্ধে এটা গণজাগরণ বলতে হবে। 25,000 মানুষ একটা কাজ করেছে এবং সেটার বিরুদ্ধে কেস করা। অতএব আমি যেটাকে অস্বীকার করতে চাই সেটা হলো নেতৃত্ব শূন্যতা তৈরি করার আওয়ামী লীগের যে মৌলিক ফাউন্ডেশন তৃণমূল, সেটা ভেঙে দেওয়ার প্রচেষ্টা এটা নতুন নয়। আমরা কি লাইভে আছি কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, জি, জি। অবশ্যই আমরা লাইভে আছি, আপনি বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের মৌলিক যে ফাউন্ডেশন সেটাকে একদম ভেঙে দেওয়ার প্রচেষ্টা এটা নতুন নয়। এবং 2024-এর 5ই আগস্ট যে বাংলাদেশের কোনো গণতান্ত্রিক আন্দোলন তৈরি করা হয়নি, এটা পেছন থেকে সম্পূর্ণ আমি বলবো আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে দেয়া, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা এবং বাংলাদেশের উন্নয়নকে একেবারেই ধ্বংস করে দেওয়ার মৌলিক কাজটি ওনারা সমাপন করেন। এবং সেটাকে স্থায়ীভাবে যদি রাখতে হয়, বাংলাদেশকে গরিব রাখতে হয়, বাংলাদেশকে একটি ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হয় পৃথিবীতে, এবং পৃথিবীতে আমাদের সময় আমরা যখন 87-এ বাংলাদেশ থেকে চলে আসি ইউরোপে, তখন এসে সবার কাছ থেকে যেই বাংলাদেশ বললেই তারা বলতো একদম সরাসরি বলতে, ও তোমাদের তো এই সমস্যা সেই সমস্যা। সেটা থেকে উত্তরণ করে শেখ হাসিনার দীর্ঘমেয়াদী এই অর্থে যে উনি যে 15 বছর কন্টিনিউয়াসলি দেশ শাসন করে যে একটি সুশাসনের ব্যবস্থা করেছিলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করত এবং উন্নয়ন হয়েছিল, সেই সবগুলোকে ধ্বংস করে নিয়ে গেল যেই ব্যবস্থাটা হলো অকার্যকর। এবং সেটাকে স্থায়ী ব্যবস্থায় রূপান্তর করতে হলে আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে হবে। এবং আওয়ামী লীগকে যদি ধ্বংস করে দিতে হয়, তাহলে কি করতে হবে, তার তৃণমূল যে ফাউন্ডেশন সেটাকে ধ্বংস করে দিতে হবে। যার ফলশ্রুতিতে এই একটি বিষয় যেটি নিয়ে আজকে আমরা আলোচনায় যুক্ত হচ্ছি, সেটা হলো মামলা, গ্রেফতার এবং আইনের রাজনৈতিক ব্যবহার। এটা চলছে, চরমভাবে চলছে, প্রতিদিন চলছে। দুর্ভাগ্যজনকভাবে সত্য যে বাংলাদেশে আইন এবং বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে কোনো বিচার ব্যবস্থা নেই। কোন কেস করলে সেটার আপনার আদালতে আপনি কোনো কিছু সুবিচার পাচ্ছেন না, এমনকি বেইল পাওয়া যাচ্ছে না, বেইলের আবেদন করা যাচ্ছে না, শুনানি হচ্ছে না, কিছুই হচ্ছে না। তারা অপেক্ষা করে বসে আছে উপর থেকে যারা রাজনৈতিক ক্ষমতায় বসা এই মুহূর্তে, অথবা রাজনৈতিক ক্ষমতায় শুধু কিন্তু তারেক জিয়া যে রাজনৈতিক ক্ষমতায় বসা সেটাই কিন্তু নয়। রাজনৈতিক ক্ষমতা বাংলাদেশকে পরিচালনা করে যে বৃহৎ একটি শক্তি, তার সাথে কিন্তু যুক্ত 71 সনে যারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করতে গিয়ে সশস্ত্র ভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সেই সন্ত্রাসী সংগঠন আন্তর্জাতিকভাবে প্রায় পৃথিবীর প্রত্যেকটা সভ্যদের যাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে বলে, সেই জামায়াতে ইসলামী কিন্তু এর পিছনে দায়ী। কারণ দেখুন, জামায়াতে ইসলামকে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ব্যান করেনি, কিন্তু তারা ক্ষমতা দখলের সাথে সাথে প্রথম যে কাজটি করেছে সেটা হলো আওয়ামী লীগকে ব্যান করে দেয়া। এবং আমরা যদি একদম স্বাভাবিক নির্মোহ ভাবে বলি, তাহলে কি করতে হবে? এখানে ব্যারিস্টার নিজম মজুমদার বেটার বলবেন যে একটি রাজনৈতিক দল যে মিলিশিয়া সংগঠন ছিল, তার হাতে অস্ত্র ছিল, সে একটি স্বাধীনতাকামী জনগণের উপর সশস্ত্র আক্রমণ করেছে, হত্যা করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে, নারীদেরকে তুলে নিয়ে গিয়ে পাক মিলিটারিদেরকে উপর হুকুম দিয়েছে, এটা প্রমাণিত, বিচারিকভাবে প্রমাণ। সেই দলটি বাংলাদেশে রাজনীতি করছে এবং তারা তারা আমাদের পার্লামেন্টের অংশ। আর বাংলাদেশ তৈরির পিছনে এবং বাংলাদেশের গণতন্ত্র তৈরির পেছনে, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে এনে দেওয়ার পেছনে যে দলটির মূল ভূমিকা, যার জন্ম হয়েছে বাংলাদেশ জন্মের আগে, সেই দলটিকে সম্পূর্ণ বেআইনি ভাবে, যেটা আইনি ভিত্তি নেই, যেটা আন্তর্জাতিক কোনো ভিত্তি নেই, কোনো কারণেই হতে পারে না এই ধরনের একটি রাজনৈতিক দল যার কোনো ধরনের মিলিশিয়া বাহিনীর গঠনের কোনো ধরনের প্রমাণ নেই, কোনো ধরনের প্রমাণ নেই সে গণহত্যা করেছে, কোনো ধরনের প্রমাণ নেই সে এত অ্যাট্রোসিটি করেছে যেটা ডক্টর ইউনূস করেছে, তাকে জাস্ট বলে দেয়া যে এই সংগঠনটি নিষিদ্ধ। অতএব আমাদের আজকের আলোচনার যে মৌলিক বিষয়, সেটা চেষ্টা তারা করে যাচ্ছে, তারা করবে, রাষ্ট্র নিজে চেষ্টা করছে। কিছুক্ষণ আগেই আমরা শুনলাম রাষ্ট্র শুধু ভাবলেই হবে যে আমি সন্ত্রাসী, এটার আর কোনো প্রমাণ লাগবে না। রাষ্ট্র শুধু ভাবছে যে আওয়ামী লীগ বাংলাদেশে থাকতে পারবে না, এই জন্য এটাকে নির্মূল করার জন্য এই যেটা বলছেন মামলা, গ্রেফতার, এসবগুলো চলছে। শুধু মামলা, গ্রেফতার দিয়ে তারা ক্ষান্ত হচ্ছে না। বিষয়টা হচ্ছে এই লোকগুলো যাতে কোনো ক্রমই বেল নিয়ে বের হতে না পারে, না হলে 2024 সনের
5ই অগস্টের পর আমার সহকর্মী যারা সিনিয়র সাংবাদিক, আমি তাদেরকে শুধু মেনশন করছি না, তাদেরকে সহ যাদেরকে জেলে রাখা হয়েছে, তাহলে তাদের বিচার করুন। আমি একটি কথা এখানে বলতে চাই, এটা কিন্তু আমাদের আজকের টকশোর বিপক্ষে কথা নয়। কথাটা হলো প্রতিটি মামলাই শুধু যে বলবো যে এই মামলাটা ঠিক নয় সেটা নয়, কিছু কিছু মামলা হয়তোবা ঠিক হতেও পারে, আমরা তো জানি না। আচ্ছা, ধরে নিলাম আমার বিরুদ্ধে যে 100টা মামলা আছে, ধরে নিলাম সেই মামলাটার 99 মামলাটা সঠিক না, কিন্তু একটা যদি সঠিক থাকে তাহলে আমাকে 2 বছর ধরে বিনা বিচারে বিনা শুনানিতে আপনি জেলে রাখছেন কেন? আমার বিচার করুন, আমাকে ফাঁসি দিন। সেটাও তো করছেন না। তার অর্থ হলো এই মামলাটা সঠিক নয়, এটা ভুয়া মামলা বলবো, এবং সেটাই করা হচ্ছে। দুর্ভাগ্যজনক ভাবে সত্য এই ঘটনা ঘটছে, কিন্তু পরবর্তীতে কি কার্যক্রম হবে, আওয়ামী লীগ যে নিশ্চিহ্ন করা যায় না সেসবগুলো নিয়ে ভবিষ্যতে আরো কথা বলা যাবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর ভাই সাবিনা, আপনাকে। জি, আমাকে পরবর্তী প্রশ্ন করার আগে আমি একটু সম্পূরকভাবে কটা তথ্য দিতে চাই এই পুরো আলোচনাটাতে, তাহলে মনে হয় আমাদের আলোচনাটা একটু ঋদ্ধ হবে। কেমন? জি, অবশ্যই। আমি এই আলোচনার প্রেক্ষিতে সম্পূরকভাবে 3টা পোর্শন আমি আলোচনা করব। আমি জানি না যে এই কবিতাটা আপনারা পেয়েছেন কিনা। আমরা ইংলিশ ফর টুডে পড়তাম, আমাদের যখন ইংরেজি বই ছিল, সেই 80 দশকে বলেন বা 90 দশকের শুরুতেও যারা পড়েছে, ইংরেজিতে ছিল আপনার ইংলিশ ফর টুডে, আমাদের ইংরেজি বইটা ছিল। সেখানে আমরা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর একটা কবিতা আমরা পড়তাম। এই কবিতাটা নেওয়া হয়েছিল ইভানজেলিন, তারপর হচ্ছে এ টেইল অফ, মানে ফরাসিতে আপনাকে বলে আকাদি, আসলে আকাদি হবে হচ্ছে ইংরেজি উচ্চারণ, তো টেইল অফ আকাদি জাস্টিস নামে, মানে পুরো তার গ্রন্থটার নাম হচ্ছে ইভানজেলিন টেইল অফ আকাদি, একটা ছোট পোর্শন এটা ছিল হচ্ছে আমরা পড়েছি জাস্টিস নামে। একজন দেশপ্রেমিক দেশে ফিরেছেন, ফেরার পরে তিনি দেশের অবস্থা কিভাবে দেখলেন সেটা আমরা একটু জেনে নেব। ওই কবিতার মধ্যে তিনি কিভাবে প্রকাশ করেছেন, মানে একটা দেশ দেশ কিভাবে আছে এটার প্রমাণ হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো প্রকাশ করেছেন এভাবে: ইভেন দ্য বার্ডস হ্যাড বিল্ট দ্য নেস্টস ইন দ্য স্কেলস অফ ব্যালেন্স, হ্যাভিং নো ফিয়ার অফ দ্য সোর্ড দ্যাট ফ্ল্যাশেস ইন দ্য সানশাইন অ্যাবভ দেম। যেটার বাংলাটা এমন দাঁড়ায় যে একটা পাখিরও কোনো ভয় নাই, ওই যে একটা ভাস্কর্য আমরা দেখি না, সোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে, সেই সোর্ডের মধ্যে পাখি বাসা বেঁধেছে, আর ওই সোর্ডটা ভেঙে পড়ে আছে ওই আদালতের সামনে। তো আদালতের সামনে যদি একটা ভাস্কর্য ভেঙে পড়ে থাকে এবং সেখানে পাখি বাসা বাঁধে, বুঝতে হবে ওই আদালত ওই কিছুই পরিচর্যা করে না, না আইনের পরিচর্যা করে, না তার শোভা বর্ধনকারী এই ভাস্কর্যেরও আপনার পরিচর্যা করে। ফলে এই কবিতা দিয়ে, এই জাস্টিস কবিতাটা আমরা ছোটবেলাতে আমাদের টিচার, আমার মনে আছে, এখন মনে হয় খুলনা বিএল কলেজের টিচার বা হতে পারে, তহিদুল ইসলাম ওনার নাম ছিলেন, আমি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। তিনি আমাদেরকে খুব সুন্দর করে এই কবিতাটা তখন শিখিয়েছিলেন, বিচার ব্যবস্থা যে একটা দেশের নাই সেটার আপনার সেটার মেটাফরিক কিভাবে হতে পারে। তো আমি এই কবিতাটার সাথে আমি আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে বরঞ্চ পড়েই শোনাই। আপনারা দুইজন শুনেছেন বটে, বাট আরেকবার একটু শুনুন, তাহলে আপনাদের ভালোই লাগবে বা খারাপও লাগবে, কিন্তু মজা পাবেন। সেটা হচ্ছে এমন একটা রায়, আপনাদেরকে রায়ের প্রথম অংশ আপনাদেরকে পড়ে শোনাই। প্রথম অংশটা হচ্ছে এমন: ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ অ্যাপিলেট ডিভিশন প্রেজেন্ট Mr. Justice Obaidul Hassan, Chief Justice, Mr. Justice Enaitur Rahim, Mr. Justice M.D. Ashfaqul Alam, Mr. Justice M.D. Abu Jafar Siddiq, Justice Jahangir Hossain, Mr. Justice M.D. Shahinul Islam, Mr. Justice Kashefa Hussain, Special Reference Number 01/2024, 8/8/2024 বাংলাতে রায় দিয়েছে। দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং মহামান্য রাষ্ট্রপতি বিগত 6 অগস্ট 2024 তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, এটা হচ্ছে রায়ের প্রথম লাইনের একটা অংশ। দেখেন, রায়টার প্রথম লাইনই মিথ্যা, যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের আমাদের লার্নেড মহসিন রশিদ, আমাদের সিনিয়র লয়ার, তিনি এইটা জানতে চেয়েছেন যে দেশের প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেছেন, আমি সেই নথি দেখতে চাই। আজ পর্যন্ত সেই নথি দেখাতে পারেনি, এবং রাষ্ট্রপতিকে পরবর্তী সময় তিনি বলেছেন যে আমার কাছে কোনো পদত্যাগপত্র দেওয়া হয়নি, অন্য কাছে দেওয়া হয়েছে কিনা আমি জানি না। তো আমি আপনাদেরকে কি প্রথমে বললাম, একটা কবিতা বললাম মেটাফরিক, এবং দেখালাম যে বাংলাদেশের জুডিশিয়ারি একটা রায় দিয়েছে যে রায়টা মিথ্যা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যাদের নাম আমি আপনাকে পড়ে শোনালাম, এটা তো কোনো দরকার ছিল না, তো কেন পড়ে শোনালাম সেটার তো একটা নিশ্চয় কারণ আছে। কারণ প্রথম যেই দুজন বিজ্ঞ বিচারপতির নাম বললাম, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এনায়েতুর রহমান, তারা ওই সময় ছিলেন ক্যান্টনমেন্টে। এখন আপনি বলুন, ক্যান্টনমেন্ট থেকে ওনারা রায় দিলেন কিভাবে, এবং ওনারা যে ক্যান্টনমেন্টে সেটা আমরা কিভাবে জানলাম?
সেটা আমরা এটা জানলাম হচ্ছে বুঝতে আইএসপিআর পেরেছি। যে লিস্টটা প্রকাশ করেছে, সেখানে আমরা জানতে পারলাম 5 তারিখের পর থেকে ওনারা আপনার ওই ক্যান্টনমেন্টেই ছিলেন। আমি ধরেন যুক্তির খাতিরে ধরে নিলাম তারা অনলাইনে হিয়ারিং করেছেন, অনলাইনে হিয়ারিং হতে পারে, হয়েছে। ওই অনলাইনে যে হিয়ারিং করলেন, এই অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানকে নিয়োগ দিল কে? আর ওই সময় আইনমন্ত্রী হলোই বা কিভাবে? মানে হাউ ডিড দ্যাট হ্যাপেন? কে নিয়োগ দিল? নিয়োগটা দিল কে? আমরা তো এটা জানি না। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, ধরে নিলাম সেটাও হয়েছে, আমি যুক্তির খাতিরে তাও ধরে নিলাম। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আপনি রায়ের ভেতরে বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তাহলে কি হলো? একটা মিথ্যা দিয়ে, একটা মিথ্যা, একটা যেটা জীবনে ঘটেইনি সেটা দিয়ে একটা সরকার গঠিত করে দেওয়া হলো, তার মানে সরকারটাই ভুয়া। একদম। তো আমাদের সামনে কিন্তু একটা নজির আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রেসিডেন্ট। আমি জানি না আপনার এটা আপনার পড়ার কথা না, যেহেতু আপনি ওই এরিয়ার ছাত্রী না। তবে যারা আইনের ছাত্রছাত্রী তাদের অনেকেরই পড়া থাকবে পঞ্চম সংশোধনীর রায়, সেটা হচ্ছে 5th অ্যামেন্ডমেন্টে যে রায়টা হয়েছে। সাবরিনা, আপনাকে সংক্ষেপে বলি। 5th অ্যামেন্ডমেন্টটা হয়েছিল আপনার একটা সিনেমা হলের মামলা নিয়ে, বুঝছেন? সিনেমা হলের নাম হচ্ছে মুন সিনেমা হল। জাকির ভাই, মুন সিনেমা হল তো মনে আছে নিশ্চয়ই আপনার? জি। ওই মুন সিনেমা হলকে দখল করেছিল, মানে সরকার এটাকে অ্যাকোয়ার করে নিয়েছিল 1976 সালে। জিয়াউর রহমান তখন সামরিক প্রশাসক, 77 সালে মনে হয়, বা জিয়াউর রহমান সামরিক প্রশাসক ছিল আর কি। ধন্যবাদ। তো আপনি অনেক বছর বিষয়টা ওই সময়ই আপনার ওই মুন সিনেমা হলের যে মালিক মনে হয় আনোয়ার সাহেব, তিনি মনে হয় মামলা করে রিট পিটিশন করেছিলেন এক্স্যাক্টলি যে আমার এই হল কেন সরকার অ্যাকোয়ার করবে, এটা আমার সম্পত্তি। অনেক বছর মামলা চলার পরে আদালত রায় দিয়েছে যে যেহেতু মোশতাক, সায়েম এবং জিয়াউর রহমান এদের তিনজনের শাসন ক্ষমতাই ছিল অবৈধ, ফলে তারা এই যে অ্যাকোয়ার করেছে মুন সিনেমা হল, এটা অবৈধ। ফলে ওই লোককে পরবর্তী সময় কিন্তু 100 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছিল। আমি জানি না যে আপনি জানেন কিনা, 100 কোটি টাকা সে ভদ্রলোক পেয়েছিল। 99,99,00,000 কত টাকা যেন আমার মনে আছে, চেকটা সেখানে তখন প্রতিবেদন হয়েছিল। তা আমাদের দেশে কিন্তু এই নজিরটা আছে যে এইভাবে যদি অবৈধ ক্ষমতা দখল করেন, তাহলে আজ হোক কাল হোক, দশকের পর দশক পরে হোক, ক্ষমতা কিন্তু অবৈধ হয়ে যাবে। যেমন এরশাদের শাসনামল, এটা 7ম সংশোধনী বাতিলের মাধ্যমে সেখানেও এরশাদের শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এখন আমি থার্ড পোর্শনে আসি। থার্ড পোর্শনটা হচ্ছে এমন যে কিছু রাস্তার টোকাই, যেমন হান্নান মাসুদ, তারপরে এই যে সার্জিস, হাসনাত, এরা হঠাৎ করে অতর্কিতে হামলা চালালো 12ই অগাস্ট দুপুরবেলা, সকালের দিকে সুপ্রিম কোর্টে। তারা সেখানে প্রায় 2-3 হাজার ছেলেপেলেকে নিয়ে বসলো। তারা বলল যে বিচারপতি ওবায়দুল হাসান শাহিনকে পদত্যাগ করতে হবে বেলা 1টার মধ্যে, না বেলা 2টার মধ্যে, এবং সন্ধ্যা 6টার মধ্যে বিচারপতি রিফাতকে প্রধান বিচারপতি বানাইতে হবে। এটা কে বললো? এটা হান্নান মাসুদ বললো। আমার কাছে এগুলো সমস্ত কিছুর ভিডিও ফুটেজ আছে, এখন আপনি নিজে খুঁজলেও পাবেন। তো আপনি এখন আমাকে বলেন, বিচারপতি পদত্যাগ করবে এই নির্দেশ দিয়েছিল রাস্তার টোকাইরা? ওরা কি প্রশাসন? ওরা কি সুপ্রিম জুডিশিয়াল বডি? আমাদের তো একটা নিয়ম কানুন আছে যে একটা বিচারপতি নিয়োগ দেওয়ার নিয়ম আছে, বিচারপতির পদত্যাগের নিয়ম আছে, আছে না? তো যেই বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছে জোরের মাধ্যমে, এবং বিচারপতি রিফাত আহমেদ আসলে একটা কুলাঙ্গার ছেলে। তার বাবা একজন খুবই ভদ্রলোক ছিলেন, ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের ছেলে। আমি জানি না ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের উপর থেকে ছেলেকে অভিসম্পাত করেছে কিনা বা করছে কিনা বা জানি না, কিন্তু তার ছেলে রিফাত আহমেদ, তাকে প্রধান বিচারপতি বানানো হয়েছে। তো এখন আপনি আমাকে বলেন, যেই দেশে একটা রায়ের মধ্যে মিথ্যা কথা লেখা থাকে এবং ওই রায়ের উপরে ভিত্তি করে একটা সরকার চলে, এবং ওই সরকার একটা নির্বাচনের মাধ্যমে আরেকটা সরকারকে আনে, এখন আপনি আমাকে বলেন সেটা অবৈধ না বৈধ? আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে দুপুর 2টার মধ্যে বিচারপতিকে পদত্যাগ করতে হবে, সন্ধ্যা 6টার মধ্যে অমুককে আনতে হবে, এইটা বলে দিয়ে কোনো বিচারালয় কি চলতে পারে? আমি তো ভেবেছিলাম প্রত্যেকটা বিচারপতির লজ্জা পেয়ে নাকে খত দিয়ে বলবে যে আমরা আর বিচারালয়ে বসবোই না। আমি দেখলাম কিছু নির্লজ্জ বিচারপতি, কিছু অমেরুদণ্ডী বিচারপতি, তারা ঠিকই বিচার কার্য পরিচালনা করলেন। আমার তো তখন মনে হয়েছিল যে লয়াররা প্রতিবাদ করবেন, মানে অনেক লয়ারদেরকে তো মারধর করা হয়েছে, জুনিয়র সিনিয়র, সেটা হয়নি। আমি তো ভেবেছি কোর্ট থেকে প্রতিবাদ শুরু হবে যে বিচারপতি খারাপ ভালো পরের কথা, তুই কে, তোরা কারা, বলা হয়নি। সুতরাং আমি ওই জাহাঙ্গীর ভাইয়ের সাথে সম্পূরকভাবে এই তথ্যগুলো দর্শকদেরকে দেওয়া প্রয়োজন ছিলাম, তাই দিয়েছি। সে কারণেই আমি বারবার বলেছি, এই যে অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বলেন, এখনো আপনি কেন বলেন যে ওই প্রশাসনটা আছে? এই কারণেই বলি, কারণ আমার হিসাব তো খুবই আইনি হিসাব, যে ইউনূসের যে সরকারটা সেটা অবৈধ, সেটা গঠন করাই হয়নি, আর ওরা যা নির্বাচন করে যাকে আনবে তারাও অবৈধ। সেই কারণে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কারণেই বলি, এখন আমার এই কথাকে যদি কেউ যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারে, আইনের বই দিয়ে বুঝিয়ে দিতে পারে, আমি নাকে খত দিব, কানে ধরবো, ক্ষমা চেয়ে বলবো ভাই বুঝছি, সরি আমার ভুল হয়ে গেছে, আমাকে একটু বুঝিয়ে দাও। অনেক ধন্যবাদ।
আমি আমি কথা বাড়াবো না, আমি শুধু প্রেসিডেন্সির কথাটা বলবো। প্রেসিডেন্সি সিভিল কমন ল, যে কমন লর বেস বা অ্যাংলো স্যাক্সন ল এর বেসিক হলো প্রেসিডেন্স হলো আইন। অতএব আমরা মূল সিনেমা হলের কেসটাকে বাংলাদেশের একটি আইনের ভিত্তি হিসাবে গ্রহণ করতে হয়, এবং সেটাকে যদি তুলে ধরি সামনে, তাহলে বাংলাদেশে 2024 সনের 5 অগস্টের পরবর্তীতে আজ পর্যন্ত যা ঘটছে কোনো কিছুই ঘটেনি আইনে পরিভাষায়। অতএব আমাদের বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা। এটাই হলো সারমর্ম এই আইনের ব্যাখ্যায়। ধন্যবাদ আপনাদের। জি, অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই এবং নিঝুম ভাই আপনাদেরকে। দর্শক, আপনারা যারা আজকের আমাদের এই বিশেষ লাইভটি শুনছেন, আপনাদের যদি আমাদের আজকের সম্মানিত অতিথিদের কাছে কোনো প্রশ্ন জানতে হয় বা জানতে ইচ্ছে হয়, তাহলে আপনারা আপনাদের মূল্যবান প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমাদের অতিথিদের সাথে কথা বলার জন্য। আমি একটু আবারও দস্তগীর ভাই আপনার কাছে যাচ্ছি। অনেকেই দেখলাম প্রশ্ন করছেন আপনাকে, সেই প্রশ্নের ভিত্তিতে আমি প্রশ্ন করছি আপনাকে। আপনার কাছে আমার জানতে ইচ্ছে করছে, বা আমার দর্শক যারা আছেন কমেন্টস করছে আমি দেখছি, হোয়াইট হাউস প্রতিবেদক হিসেবে কাজ করছেন আপনি এবং আন্তর্জাতিক রাজনীতি খুব কাছ থেকে বোধহয় দেখছেন। বাংলাদেশের বর্তমান এই রাজনৈতিক পরিস্থিতি এবং একটি বৃহৎ রাজনৈতিক দলকে কোণঠাসা করার এই প্রক্রিয়াকে পশ্চিমা বিশ্ব কিভাবে পর্যবেক্ষণ করছে, জাহাঙ্গীর ভাই? অসংখ্য ধন্যবাদ। আমি আমি এই প্রশ্নগুলোর জন্য ধন্যবাদ জানাই যারা আমাকে প্রশ্নগুলো করছেন, এবং আমার এই দায়বদ্ধতা রয়ে গেছে, কারণ আমি রাজনৈতিক বিশ্লেষকের চেয়ে আমি পলিটিক্স, পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি ইন ওয়াশিংটন ডিসি, যেটা টুয়ার্ডস ইন্দো প্যাসিফিক, স্পেশালি বাংলাদেশ নিয়ে আমার কাজ, এবং সেখানে এই প্রশ্নগুলো আমাকে উজ্জীবিত করে এবং আমাকে শার্প করে যাতে তুলে ধরতে পারি। আমরা প্রেক্ষাপটটা তুলে ধরি। 2024-এর জুলাই আন্দোলনের সময় আমি স্টেট ডিপার্টমেন্টে, আমার ধারণায় 19শে জুলাই অথবা 21শে জুলাই, যখন ম্যাথিউ মিলার অন্য একজনের প্রশ্নে উনি নিজেই অনেক লম্বা করে উত্তর দিতে দিতে সর্বশেষ উনি বললেন যে আমার কাছে সর্বশেষ সংবাদ হলো ঢাকায় 2 জন ছাত্র নিহত হয়েছে। আমি তৎক্ষণাৎ বলি যে সম্পূরক প্রশ্ন, এবং আমি দাঁড়িয়ে যাই, আমাকে যেহেতু দেওয়া হচ্ছে না, দাঁড়িয়ে গিয়ে বলি যে আমি ঢাকার সাথে এই মুহূর্তে যুক্ত। ঢাকায় এখনো পর্যন্ত পুলিশ বা অন্য কোনো ভাবেই বাংলাদেশে এই মুহূর্তে একজনেরও মৃত্যু হয়নি। আপনি এটা জানলেন কি করে? হ্যাঁ, উনি বললেন যে আমি এটা নিয়ে নিলাম, আমি পরবর্তীতে উত্তর দিব। সেই বিষয়টাকে আমি কেন তুলে ধরলাম সেটা আপনাদেরকে আর বিশ্লেষণ করব না, তখনকার পরিস্থিতিটা কি এবং কারা বাংলাদেশকে এই যে সন্ত্রাসী, আমি ইউনুসকেও সন্ত্রাসী বলবো, নিয়ে এই ঘটনাটা ঘটালো। সেই পরিস্থিতি থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা এরকম একটি পর্যায়ে যে বাংলাদেশের সাথে আমাদের যুক্তরাষ্ট্রের যে বাণিজ্যিক চুক্তির কথাটাই আমি মেনশন করব, এই চুক্তিটা করে ফেলেছেন। আপনারা সকলেই বলবেন, সব পৃথিবীর সকলেই জানে, যারা বিশ্লেষক তারাও জানেন, যেটা বাংলাদেশকে বিক্রি করে দেয়া, যেটা শেখ হাসিনা কখনোই করেনি, যেটা আমি এটা মনে করি বলছি যে আমার হাতে প্রমাণ নেই বলে বলছি, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করি যে বাংলাদেশ জন্মের পর কোন সরকারই এই ধরনের দেশকে একেবারে বিক্রি করার যে চুক্তি এটা করেনি, এমনকি এরশাদও করেনি। আমি ভুল হতে পারি, কেউ ভবিষ্যতে বলে দিলে আমি এটা সংশোধন করে নেব। কিন্তু শেখ হাসিনা ভারতের সাথে চুক্তিগুলো, এই আসিফ নজরুল, যাকে আপনারা সকলে আই এম সরি এই ওয়ার্ডটা উচ্চারণের জন্য শান নজরুল বলেন, সে তো প্রমাণ করতে পারলো না তার এই দীর্ঘ মন্ত্রণালয়ে বসে যে শেখ হাসিনা দেশকে বিক্রি করে দিয়েছেন। কিন্তু আজকের যেই চুক্তি, সেই চুক্তিটাকে আমেরিকা বাংলাদেশকে সাথে রক্ষা করতে হলে তারা ইতিমধ্যে প্রতিদিন, আমার কথাটা আমি দায় নিয়ে বলছি, ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশে প্রতিদিন কাজ করা হচ্ছে যে বাংলাদেশের প্রায় 4 কোটি ভোটার যে রাজনৈতিক দলের, সেই দলটিকে বাইরে রেখে আজকের আলোচনার যে মূল কথা, যে আওয়ামী লীগের তৃণমূলকে যদি ফাউন্ডেশনকে ধ্বংস করে দেয়া যায়, তাহলে শুধু নেতা দিয়ে তো একটি রাজনৈতিক দল চলবে না। সেই প্রচেষ্টা যে বাতিল, সেই প্রচেষ্টা যে হবে না, সেটা যে বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না, সেটা কিন্তু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশে কিন্তু এই সপ্তাহেও একজন যাচ্ছেন, বাংলাদেশে এই সপ্তাহেও আমেরিকা থেকে একজন যাচ্ছেন, আমেরিকান একজন সিনিয়র যেটাকে বলবো অ্যাম্বাসেডর বা দূত যাচ্ছেন বাংলাদেশে, এবং বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা বলছি, আপনারা আমার চেয়ে বেশি জানবেন যেহেতু বাংলাদেশে থাকেন, প্রায় প্রতিটি জেলায় মার্কিন দূতাবাস থেকে লোক যাচ্ছে, মানুষের সাথে কথা বলছে এবং জানতে চাচ্ছে। তার কারণটা হলো যে চুক্তিটা ডক্টর ইউনুস আমেরিকান হিসাবে করে দিয়ে গেছেন, সেটাকে সাস্টেইনেবল যদি করতে হয়, সেটাকে যদি দীর্ঘমেয়াদী ধরে রাখতে হয় আমেরিকার পক্ষে, তাহলে একটি রাজনৈতিক সরকার লাগবে যার জনগণের সাপোর্ট আছে। এখন আমি বঙ্গবন্ধু তনয়া,
শেখ হাসিনার, আমি আমি ওনাকে বিশ্লেষণ করবো না, আমি শুধু বলবো উনি সবসময় যে কাজটি করেন, বাংলাদেশ ফার্স্ট, আমার দেশ প্রধান, আমি জীবনের তোয়াক্কা করি না, এটাই হলো ওনার মৌলিক ভিত্তি। অতএব যেই কাজটুকু অনেকেই চেষ্টা করছেন করতে, অনেকের অর্থ হলো হাজার হাজার মানুষ নয়, আমরা কিছু একটি মৌলিক কিছু মানুষ যে চেষ্টা করছে সেটা হলো যে বাংলাদেশ টিকে থাকবে আওয়ামী লীগের নেতৃত্বে, এবং আওয়ামী লীগ নেতৃত্বে থাকলেই সেখানে যে যে স্থিতিশীল পরিস্থিতি, উগ্রবাদ সবসময় আলটিমেট ক্ষতি করে আমেরিকার, এটা আমেরিকাকে আমরা বোঝানোর চেষ্টা করছি। একটি উগ্রবাদী রাষ্ট্র, তারা সেখানে সবসময় আলটিমেট শত্রু, তাদের প্রধান এবং শেষ শত্রুটাই হলো আমেরিকা। একজন উগ্রবাদী সে আমেরিকার ভিসা পাওয়ার জন্য আল্লাহর দরবারে মুনাজাত করেন, সে ভিসা পাওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া করেন, সে ভিসা নিয়ে আমেরিকাতে, উগ্রবাদীর কথা বলছি আমি 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 কিন্তু কোনো ধর্মের নাম বলিনি, সেখানে সে আমেরিকাতে ঢোকার পর আবার সৃষ্টিকর্তাকে বলেন যে এই দেশটাকে তুমি ধ্বংস করে দাও, এটা আমেরিকা ভালো করে জানে। এবং সেটার জন্য বাংলাদেশের রাজনৈতিক যে ফ্যাব্রিক, বাংলাদেশের রাজনৈতিক ফ্যাব্রিককে সবসময় বাংলাদেশ আওয়ামী লীগ একদম প্রথম সারির শক্তি, এবং তার সাথেই পশ্চিমারা কাজ করবে, এটাই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ধন্যবাদ। আমি সংক্ষেপে বেশি বিশ্লেষণ করতে চাচ্ছি না। ধন্যবাদ। নিজুম দা যদি কিছু বলেন। জি, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনাকে। নিজুম ভাইয়া যেহেতু একজন ব্যারিস্টার, ওনার কাছে আমার আসলে ওই সম্পর্কে প্রশ্ন জানতেই বেশি আগ্রহ বোধছি আমি। নিজুম ভাই, আপনার কাছে যদি আবারও একটু আসি এবং জানতে চাই, নেতৃত্বের যে শূন্যতা এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের, আমি আগেও বলেছি যে 5ই আগস্ট থেকে অসংখ্য নেতাকর্মীকে অ্যারেস্ট করা হয়েছে এবং অসংখ্য নেতাকর্মী হয়তো নিজেদের জীবন বাঁচানোর জন্য হলেও দেশ ত্যাগ করেছে, বিভিন্ন দেশে আছে। সেখান থেকে প্রশ্ন যদি আমি করি, নেতৃত্বের এই শূন্যতার মধ্যে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য যে সাংগঠনিক শক্তির প্রয়োজন, সেটা কি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের আছে কিনা? নিজুম ভাই। আমার 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 কিছুটা দ্বিমত এখানে আছে। আমার কাছে মনে হয় যে গত 5ই আগস্টের পরে প্রথমত আমরা কি আসলে ঠিকভাবে দেখতে পাচ্ছি কিনা সাংগঠনিক কাঠামোটা কেমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, আমার প্রথম জিজ্ঞাসা সেইটা। যদি আমরা সেটা দেখতে পাই, তাহলে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কিভাবে সেটা দেখতে পাই, আসলে আমার দৃষ্টিতে কাঠামোটা কেমন, সিচুয়েশনটা কেমন। আচ্ছা, আমি ওই কাঠামোটাকে একটু ভাঙি। আমার কাছে জিনিসটা আনপ্রেসিডেন্টেড। দেখেন, বাংলাদেশে 5ই আগস্টের পরের যে সিচুয়েশনটা হয়েছে, এটা আনপ্রেসিডেন্টেড, যেটাকে বাংলাতে আমরা বলি নজিরবিহীন। আপনি আপনার ফ্যামিলিতেও আপনি চিন্তা করবেন, দুর্যোগকালীন সময়ে টিকে থাকার জন্য অনেক সময় ব্যবস্থা রাখে, কিছু টাকা একটু হাতে রেখে দেয়, দেখবেন অনেক বাসাতে ক্যাশ টাকা রেখে দেয়, যে বিপদে আপদে যদি লাগে। আমরা বলি না, আমার মা জীবন দেখেছি কিছু টাকা রেখে দিতেন, বিপদে আপদে লাগতে পারে, এটার কথা চিন্তা করে, অর্থাৎ দুর্যোগের কথা আমরা সবাই চিন্তা করি। কিন্তু আপনার লাইফে এমন ধরনের দুর্যোগও আসতে পারে যেটা আপনার যে প্রিকশন সেটাকে উতরে চলে যেতে পারে। ওই জায়গাটা আপনি ঠিক হওয়ার পরে আপনি ঠিকভাবে দেখতে পান কিনা। আমার কাছে মনে হয় আমি গত 2 বছর নিবিড় ভাবে এই সিচুয়েশন গুলো দেখেছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন অনুরাগী, একজন সমর্থক। সেই জায়গা থেকে তো বটেই, একজন সাধারণ মানুষের কাতার থেকে আমার সুযোগ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলবার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে যাওয়ার। আমার এমনও স্মৃতি আছে, যেমন আমাদের দস্তগীর জাহাঙ্গীর ভাই সহ আমরা, মনে আছে, ওয়াশিংটন ডিসিতে আমরা একবার ইতে বসেছিলাম। এটা প্রেস অফিসে না জাহাঙ্গীর ভাই, আমরা যেখানে বসেছিলাম ওয়াশিংটন ডিসি। আপনার উপরে নিজুম ভাই আবার যদি বলতেন। না, আমরা ওই যে ওয়াশিংটনে কোথায় যেন বসেছিলাম, ওই যে প্রেস, ওনাদের যে জার্নালিস্টরা যে বসে, ওনাদের ন্যাশনাল প্রেস ক্লাব, আমাদের ন্যাশনাল প্রেস ক্লাবে। আমার বেশি ওয়াশিংটন থেকে বলেন, পৃথিবীর কোন দেশটা, আপনি অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, কোরিয়া বলেন, মধ্যপ্রাচ্য বলেন, লন্ডন, আমেরিকা, মানে প্রত্যেকটা জায়গাতে তো আমার গত 2 বছর আমি গেছি, বিভিন্ন জায়গাতে মানুষের সাথে কথা বলেছি। আমি যেখানেই গেছি না কেন, আমার ক্ষেত্রে 2টা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে লোকালি আমি কোনো না কোনো একটা মিটিং এ বসেছি, স্পিচ দিয়েছি, কথা বলেছি, এবং সেগুলোকে ব্যতি রেখে সেখানকার কোনো কংগ্রেসম্যান, মেয়র, কোনো উচ্চপদস্থ কর্মকর্তা, তারপর বা লয়ার, তাদের সাথে আমাদের কিছু ব্যক্তিগত মিটিংও হয়েছে। কেমন? এখন আমি আসি প্রথমে আপনার প্রশ্নটাতে, তারপরে হচ্ছে যে জাহাঙ্গীর ভাই যা বলেছে সেটা একটা সম্পূরক অংশটাতে লাগানোর জন্য। প্রথমত আমরা প্রস্তুত কিনা সাংগঠনিক ভাবে। দেখেন, আমি আগেই বলেছি যে এই পুরো ব্যাপারটা আনপ্রেসিডেন্টেড। আমাদের কোনো লয়ার আদালতে দাঁড়াতে পারবে না, তাকে দাঁড়াতে দেওয়া হবে না, তাকে মারা হবে, পেটানো হবে, মব করা হবে, এটা তো কখনো ঘটেনি। এর আগেও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, কিন্তু আমরা আদালতে দাঁড়াতে পেরেছি। এবার কিন্তু আমাদেরকে আদালতে আমাদের লয়াররা আসতেই পারেনি। এখনো পর্যন্ত আমাদের সিনিয়র অনেক লয়াররা আদালতে আসতেই পারছে না, আসলেই তাদের উপরে অত্যাচার হচ্ছে, নিগৃহীত হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাই না?
ফলে আপনাকে সিচুয়েশনটা বিবেচনা করে আপনাকে মাথায় রাখতে হবে। এখন আপনি যদি ধরেন অভিযোগটা এইভাবে আসে যে আমরা এখনো সংগঠিত হতে পারলাম না, আচ্ছা আমরা এরকম একটা আনপ্রেসিডেন্টেড অবস্থাতে এখন যদি আপনি লক্ষ্য করেন, আমরা রিট পিটিশন করেছি এই সরকারের এগেনস্টে, সরি আওয়ামী লীগের ব্যানের এগেনস্টে। আমরা ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছে, বিভিন্ন মানুষ মামলা করেছে, হামে মৃত্যু নিয়ে মামলা হয়েছে, নানান রকমের হয়েছে। অথচ 5ই অগাস্টের পরে আপনি কখনো কল্পনা করতে পেরেছিলেন যে আমাদের কোন লয়ার গিয়ে দাঁড়াবে? একটা লয়ার কথা বলছিল, আমি জানি না মনে আছে কিনা, তাকে পেছন থেকে হাত দিয়ে চর মারছে, আপনার মনে আছে সেই কথা? একদম। সেই জায়গাগুলো কিন্তু আমরা উত্তরণ করে এই অবস্থাতে এসেছি। ফলে এটা এমন একটা নজিরবিহীন সিচুয়েশন ছিল যেখানে আপনি প্রচলিত যেই সাংগঠনিক পদ্ধতি আছে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এইটা আমরা ইনভেন্ট করেছি। বলতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এরকম একটা সিচুয়েশনে কিভাবে টিকে থাকতে হয় সেটা আমরা আবিষ্কার করেছি, এখনো পর্যন্ত আমরা টিকে আছি। ফলে আমি একেবারেই বলবো না যে আমাদের প্রস্তুতি বা আমরা খারাপ করেছি, বরঞ্চ আমি বলবো আমরা ভালো করেছি। আমার একটা উদাহরণ দিয়ে বলি, প্রথমবারের মতো একজন আইনজীবী হিসেবে 8ই নভেম্বর আমি আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করি, আপনারা অনেকেই জেনে থাকবেন। সেটার আপডেটও কিন্তু এখনো পর্যন্ত এটা কিউতে আছে, ওরা তো সেটা এখনো পর্যন্ত তদন্তের জন্য তারা আনেনি। স্বাভাবিকভাবে এই কুটা তো করেছেই ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকান প্রশাসনের একটা অংশ বলবো জড়িত ছিল। সবাইকে আমি দায়ী করবো না, কিছু অংশ তো জড়িত ছিল। দুষ্ট চক্র তো সবসময় থাকে, আমেরিকা তো একটা দুষ্ট চক্র আছে। ফলে আমি পুরো ট্রাম্প প্রশাসন, ট্রাম্প তো তখন ছিলই না, বা বাইডেন প্রশাসনের সবাই যে দোষী তাও আমি বলবো না, আমি বলবো কিছু দুষ্ট চক্র বলবো। কারণ আমেরিকার জনগণ কিন্তু মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে ছিল, তাদের প্রশাসনের 2-3টা মানুষের কারণে, এমনকি আমেরিকার সে সময় অনেক কংগ্রেসম্যান আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, এখনো অনেক কংগ্রেসম্যান, অনেক লয়ার, অনেক মানবতাবাদী, অনেক কবি সাহিত্যিক আমাদের পক্ষে কথা বলে। ফলে পুরো আমেরিকাকে আমি অ্যাজ এ হোল দোষ দিতে পারি না। আচ্ছা যাই হোক, তো এই যে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আইনগতভাবে আমরা কতটা করেছি, দেখুন আমি ব্যক্তিগতভাবে বলি, আমি তো রামগঞ্জের ছেলে, লক্ষ্মীপুর নোয়াখালীর। তো আমাদের এখানে বিভিন্ন মামলাতে ডিল করার জন্য আমাদের কিন্তু এখানে লয়ার ছিল। আমি লয়ারের নাম ভুলে গেছি বটে, কিন্তু সেই ভদ্রলোক নানান ধরনের অপমান মারধর করে তিনি সেখানে টিকেছিলেন। আমাদের লোকজনরা আমরা একত্রিত হয়ে টাকা পয়সা জোগাড় করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে টাকা পাঠিয়েছি। আমাদের বিভিন্ন এমপিরা যে যেখানেই আছেন না কেন তার সাধ্য অনুযায়ী টাকা পাঠিয়েছে। আমি নাম বলবো না, কিছুক্ষণ আগে একটা প্রোগ্রামে আমি নামও বলেছি, এখন আর সে বলছি না। মানে একের পর এক জামিন করিয়েছে টাকা পয়সা দিয়ে। আমি এমন অসংখ্য মানুষকে চিনি, এবং কোর্টে আমাদেরকে কোনো দাঁড়াতেও দেওয়া হয়নি। এখন আমরা কোর্টে বিভিন্ন বার কাউন্সিলে আমরা জিতে এসেছি, আমাদের লয়ার আস্তে আস্তে কাজ করছে। আমি নাম বলবো না, সে নাম বললে হয়তো তাদের উপরে কালকে চোটপাট শুরু হয়ে যাবে। সুতরাং সাবরিনা, এতগুলো ঘটনা, এতগুলো কথা আমি কেন বলছি আপনাকে জানেন? কারণ আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন সেটা করেছেন প্রচলিত সংকটের মধ্যে একটা সাংগঠনিক বা একটা আইনি ভিত্তি কেমন হতে পারে। আমরা তো একটা নজিরবিহীন অবস্থার মধ্য দিয়ে গেছি, ফলে এটাকে আপনি একটি নর্মাল সূত্রে ফেলতে পারবেন না। সেই জায়গা থেকে আমি বলবো আমরা শুধু পাস মার্ক না, আমরা বেশ ভালো মার্ক পেয়েছি। 100-তে মার্ক দিতে বললে আমি বলবো 77 থেকে 82-র মধ্যে আমি নাম্বার পেয়েছি। হ্যাঁ, আমাদের ভালো করবার সুযোগ তো এভরিডে থাকে, বেস্ট যিনি তারও ভালো করার সুযোগ থাকে, বেস্টের থেকে বেস্ট হওয়ার। ফলে এটার একটা ব্যাপার আছে। আর আপনি এর আগে জাহাঙ্গীর ভাইকে যে প্রশ্নটা করেছেন আন্তর্জাতিক ভাবে, সেইটা জায়গাতে আমি একটু আপনাকে 2 পয়সা যোগ করতে পারি। সাম্প্রতিক সময় আমি ইউরোপিয়ান ইউনিয়নে একটি কনফারেন্সে গেছি, আপনি জানি না লক্ষ্য করেছেন কিনা। সেখানে আমাদের একটা মানবাধিকার বিষয়ক একটা প্রোগ্রাম হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে। আমি ওই সময় একটা স্পিচ দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এই ছাড়াও আমি অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, মানে সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে, ইংল্যান্ড বলেন, এরকম বিভিন্ন বড় বড় ব্যক্তিদের কাছে গেছি যারা প্রশাসনের সাথে আছে, সরকারের সাথে আছে। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার যারা দেখে তাদের তো অনেকগুলো কর্তা ব্যক্তিদের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি। সেসব জায়গাতে শুরুর দিকে ইনিশিয়ালি আমাদের প্রতি তাদের একটা রিজিড ধারণা ছিল, এটা আমাকে স্বীকার করতে হবে। আমাদের ব্যাপারে, বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে আমার মনে আছে আমি প্রথম আমেরিকার একজন সিনেটরের সাথে প্রথম আলাপ করি 2024 সালের সেপ্টেম্বর মাসের, এটা সম্ভবত 25 তারিখে আমার মনে আছে। আমরা তার অফিসে যাই, হোয়াইট হাউসের পাশে যে বিল্ডিংটা আছে আর কি, ওই সিনেটরদের মানে ওনাদের যে অফিস যেটা আছে আর কি, তা সেখানে যাই, কথা বলি। এবং তিনি প্রথমে তো একটু আড়ষ্ট ছিল, বললো যে তোমরাও তো একসময় এমন করেছো, এই ধরনের কথাবার্তা আমাদের কানে এসেছে। যখন আমরা তাদেরকে দেখালাম নৃশংসতার চিত্র, আমার মনে আছে যে সেই ভদ্রলোক মানে তার চোখের কোণাতে আমি একটু পানি চিকচিক করতে দেখেছি, মানে এত বিভৎস দৃশ্য উনি মনে হয় ওনার জীবনে দেখে নাই। তো উনি আমাকে বললো যে কি চিঠি লিখতে হবে। তখন উনি একটা চিঠি লিখেছেন, আমাদের জন্য একটা চিঠি ইস্যু করে দিয়েছিলেন, সেটা আমরা পরবর্তী সময়ে এনেছিলাম, বাট নানান কারণে প্রকাশিত হয়নি, কারণ চিঠির কিছু ওয়ার্ডিং আমাদের পছন্দ হয়নি, যাক সেটা অন্য আলাপ। কিন্তু তিনি চিঠি লিখেছিলেন, বলেছিলেন। এইভাবে আমরা এখন যখন আমি ধরেন একদম সাম্প্রতিক একটা ঘটনা বলে, আমি অস্ট্রেলিয়াতে হুইপের সাথে আমি দেখা করতে গেছি, সরকার দলীয়।
সেখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে, এবং তাকে এটাও বলা হয়েছে যে বাংলাদেশ সেকেন্ড ইরান, আরেকটা ইরান কি এফোর্ড করতে পারবে কিনা ওয়ার্ল্ড। মানে এখন আচ্ছা। যেটা হচ্ছে সেটা একদম। আরেকটা থিওলজিক্যালি সাইড থেকে ধরেন আরেকটা খেলাফতের দিকে যে যাচ্ছে, এইটা কি ওয়ার্ল্ড আসলে এফোর্ড করতে পারবে কিনা। সো দে ওয়ার ওয়ারিড অ্যাবাউট ইট অ্যান্ড তারা এটা নিয়ে কথা বলেছে। পরবর্তী সময় এটা নিয়ে তারা আরো আলোচনা করেছে, আমাদের যারা লোক যারা ছিলেন, মানুষ যারা ছিলেন। তো আমার অভিজ্ঞতা মিশ্র, যেমন ধরেন আমি ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার সংস্থার অন্যতম এক প্রধান ভদ্রমহিলার সাথে কথা বলেছি। ভদ্রমহিলা অনেক বয়স্ক, তো আমাকে তিনি নানান রকমের আগডুম বাগডুম বুঝাচ্ছিলেন আর কি। তো জানেন তো আমার তো প্রফেশনই হচ্ছে কথা বলা, কথা আমি সাথে করে একেবারে ছবি টবি সমস্ত কিছু নিয়ে গেছি। তাকে আমি বলেছি যে দেখো, তোমাদের সংস্থা বলছে যে 1400 জন নিহত হয়েছে, অথচ তোমাদের ব্যাকড গভর্নমেন্ট। তো সে খুবই একটু বলো যে না এটা আমাদের ব্যাক না। আমি আচ্ছা ঠিক আছে, রিগার্ডলেস ওয়েদার ইট ইজ ব্যাকড বাই ইউ অর নট, ওয়েদার ইট ইজ নট অর ইয়েস অর নো, তোমাদেরই সেই ওই সরকারই গেজেটে প্রকাশ করেছে 844 জনের নাম, যার মধ্য থেকে 200-300 জন আবার জিন্দা লাশ হয়ে ফেরত এসেছে। তুমি একেবারে চুপ হয়েছে। তো একটা পর্যায়ে বললাম যে দেখো, বাংলাদেশে কিন্তু যে ট্রাইবাল সমস্যা এটা কিন্তু নাই, যেটা সোমালিয়াতে আছে, অন্যান্য আফ্রিকার কান্ট্রিগুলোতে আছে। আমাদেরকে যেভাবে গলা চেপে ধরা হচ্ছে একটা গোত্র হিসেবে, বাংলাদেশ আওয়ামী লীগ একটা গোত্র, তাদেরকে একেবারে গলা চিপে ধরো, এইটা কিন্তু শেষ পর্যন্ত ধরো সিভিল ওয়ারের দিকে রূপ নিতে পারে। যেমন ধরো আমরা তো স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ শান্তির কথা বলছে, এখন ধরো আজকে সাবরিনা আপনার বোনকে আজকে বলতে হয় আপনার বোনের চাকরি চলে গেছে। কেন আপনার বোনের চাকরি চলে গেল? কারণ আপনি কথা বলেন। এখন আপনার বোন তো আর আওয়ামী লীগ করে না রে ভাই, আপনার বোন তো নর্মাল সরকারি একটা কর্মকর্তা ছিল, তাই না? এখন আপনার বোনের মতো এরকম অসংখ্য বোন প্রতিবাদ করে রাস্তায় নামলো, আমার কি দোষ? আমার অপরাধটা কি? আমি তো ভাই সরকারি ক্যাডার, বিসিএস দিয়ে পাশ করেছি, পরীক্ষা দিয়ে ঢুকেছি, এটা করেছি সেটা করেছি, আমার অপরাধ কি? আমার চাকরিটা তুমি নিয়ে নিলে। তো সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলে তো এক ধরনের সিভিল ওয়ার চলে আসবে, এটা তো বাংলাদেশ আওয়ামী লীগের কিছু করতে হবে না। তখন এই ভদ্র মহিলা একটু নড়ে চড়ে বসলো, তিনি আমাকে একটা ইন্টারেস্টিং ওয়ার্ড বললেন, বলে হোয়াট অ্যাবাউট রিকনসিলেশন। আমি বললাম যে হোয়াট ডু ইউ মিন বাই রিকনসিলেশন? বলে যে লাইক সাউথ আফ্রিকা কনফেশন অ্যান্ড ট্রুথ কমিশন। তাই বললাম যে হোয়াট ডু ইউ মিন বাই কনফেশন? বলে ধরো তোমরা কিছু তোমরা যে অন্যায়গুলো তোমরা মনে করা হয়েছে সেটা স্বীকার করলে, তারপরে ট্রুথ কমিশন হলো, এই সেই হলো। আমি বললাম তো তাহলে সবার আগে ইউনুসকে ট্রুথ কমিশনে আসতে হবে, সবার আগে ইউনুসকে আসতে হবে, এই হত্যাকাণ্ডের দায় তার। সে বলেছে মেটিকুলাস ডিজাইন। আমি তাকে সাথে সাথে বের করে ভিডিও দেখিয়েছি, একটা ওয়ার্ড আর সে বলেনি, একটা ওয়ার্ড আর বলেনি, বলার তো নাই তারা কিছু। সো আলটিমেটলি এখন যেটা হয়েছে যে ইয়েস, এটা সত্যি কথা যে আমি ব্যক্তিগতভাবে একটু একটু অ্যাগ্রেসিভ থাকি আসলে। আসলে সত্যি কথা, একজন অ্যাম্বাসেডর আমাকে একদিন খুব বুঝিয়েছে। আমি বলে যে তোমাকে আমি একটা কথা বলি, তুমি একটু রেভুলেশন টাইপের ছেলে, আমি বুঝতে পারছি। দেখো তোমরা তো একটা গরিব কান্ট্রি, তোমাকে বাস্তবতাটা স্বীকার করে নিতে হবে ওয়েস্টের কাছে। মাথা নত করে কথা না বললে তোমরা এগোতে পারবা না। আমি বুঝি তোমার কথা যে তুমি গিয়ে ওদের সাথে গণতন্ত্রের হিসাব তুমি ওকে দিবা কেন, আমাকে এনে দিবা কেন? তো বিশ্বাস করেন, সেই অ্যাম্বাসেডরের নাম শুনলে আপনি একটু অবাক হবেন, আমাদের প্রাক্তন এক অ্যাম্বাসেডর, এক প্রখ্যাত দেশেরই। তিনি আমাকে আলাদাভাবে ডেকে বলেছেন যে আমি বুঝি তোমার কষ্টটা, কারণ উনি তখন আমাকে বলছিলেন যে আমেরিকার কাছে তোমাদেরকে একটু নথি স্বীকার করতে হবে। তখন আমি বলছি ভাই, তো উনি তখন বলেছে যে দেখো, মানে উনি আমাকে বাস্তবতাটা বুঝালেন। তো আলটিমেটলি ব্যাপার যেটা হয়েছে যে আমি তো যদিও এই 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 বিভিন্ন দেশে বিভিন্ন কর্তা ব্যক্তিদের সাথে যাই, দেখা করি, বলি, এটা রিগার্ডলেস অফ আওয়ামী লীগ এবং বিএনপি, আমি এটা বাদ দিই। আমাদের না সাবরিনা কোনো সার্বভৌমত্ব নাই, একদম নেই। এই যে সভরেন্টির কথা বলি, এটা আমার থেকে আরো ভালো হারে হারে টের পাবে আমাদের দস্তগীর জাহাঙ্গীর ভাই, কারণ উনি তো এই আগুনের মধ্যেই বসে আছেন। একদম আমাদের তো সভরেন্টি নাই, আমরা বলি সভরেন্টি নাই। আপনাকে স্বীকার করে নিতে হবে ইউ আর ইন লিভিং ইন এ কলোনি। নাও ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ কলোনি ইউ বিলং টু, ব্রিটিশ কলোনি অর আমেরিকান কলোনি। আপনি এইটাকে স্বীকার করে তারপরে আপনি অন্য আলাপ করেন। এই যে যারা এখন ক্ষমতাতে আছে, তারা কি কারো আশীর্বাদ ছাড়া ক্ষমতাতে আছে বলে মনে হয়? শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা সেই কলোনিতে থাকতে চান নাই, কলোনিতে থাকতে পারবেন না, সেটার কারণে তাকে আজকে এই অবস্থার মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে। বঙ্গবন্ধু, চিলির আয়েন্দে, সুকর্ণ, তারপরে আপনার মোসাদ্দেক, ইরানের মোসাদ্দেক, তারপরে এটার নাম কি, আপনার আরো উদাহরণ আছে, আপনার আয়েন্দের কথা তো আমি বলেছি, কঙ্গো লুমুম্বা। সো এরকম অসংখ্য উদাহরণ আমি আপনাকে দেখাতে পারবো। তারপরে ধরেন ফিদেল ক্যাস্ট্রোকে তারা কিছু করতে পারেনি, চেষ্টা করেছে দেরি, তাই না? সুতরাং বাস্তবতাটা হচ্ছে যে আপনি পশ্চিমের কাছে মাথা নত করবেন, বলতে হবে ইক্তাদায়তুল বেহাদাল ইমাম, হ্যাঁ, দেন টক। এই হচ্ছে ঘটনা। আমার কথা অনেকেরই ভালো লাগবে, অনেকেরই ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তবতা।
অসংখ্য ধন্যবাদ নিজম ভাই আপনাকে। খুবই চমৎকার করে আপনি সবসময় অনেক তথ্য নিয়ে হাজির হন আমাদের টক শোতে, সেটা আমরা জানি। আজকে আরো একবার প্রমাণিত যে আপনি অনেক তথ্য নিয়েই হাজির হয়েছেন লাইভে। আমি একটু দস্তগীর ভাই আপনার কাছে যাব, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি লাইভের। খুব সংক্ষিপ্ত করে যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি যে রাষ্ট্র এবং রাজনৈতিক দলের স্বার্থ যখন একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে, তখন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অগ্রাধিকার কি হওয়া উচিত? অসংখ্য ধন্যবাদ। আমি আমার এই শেষ সুযোগে আপনার দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে শোনার জন্য, প্রশ্ন করার জন্য। এবং আজ এখন যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, রাষ্ট্র এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের তৈরির ইতিহাস এসবগুলোতে গেলাম না। আমরা যখন একটি রাষ্ট্র ব্যবস্থা কিংডম থেকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আসি, পশ্চিমা দেশগুলো, স্পেশালি আমি বলবো ইউরোপিয়ান দেশগুলো, কিন্তু সিম্বলিকলি তাদের রাজাদেরকে রেখে দিয়েছেন, কিন্তু রাজাদের তেমন কোনো শাসনাধিকারী নাই। আমাদের ওই দেশগুলো আসলে পরিচালনা করে রাষ্ট্রের যে কাঠামো, স্বাধীন কাঠামো, সেসবগুলোই পরিচালনা করে। সেই কাঠামোতে যারা পরিচালনার জন্য যে হিউম্যান এন্টিটি যুক্ত হয়, তারা হয়ে আসে নির্বাচিত, জনগণ দ্বারা নির্বাচিত। সেই নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো গেম খেলে। গেম খেলেটা কি? তারা ম্যানিফেস্টো, তারা কি করবে, তারা ক্ষমতায় আসলে তারা জনগণকে কি দিবে। একজন ব্যক্তি ও বলতে পারে যে আমি আমার এলাকায় এই কাজটুকু করতে পারবো, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেয় সার্বিকভাবে দেশের কি উন্নয়ন করবে আগামী 5 বছর তারা বা 4 বছর তারা ক্ষমতায় থাকলে। সেটা এসে তারা যখন সেই রাষ্ট্রের সেই প্রতিষ্ঠানগুলোর প্রধান হয়ে বসেন, তখন কিন্তু সে আর রাজনৈতিক দলের হয়ে বসেন না, বসেন সমগ্র দেশের পরিচালক হিসাবে। এবং সেটাই রাষ্ট্রের সুষম পরিচালনার পদ্ধতি এখনো পর্যন্ত যেটা চলছে। রাষ্ট্র আমাদের মানুষের মতন বলুন বা উদ্ভিদের মতন বলুন, রাষ্ট্র জীবিত, চলমান। এটা আজকে যে রাষ্ট্র ব্যবস্থা, এটা আগামীকাল নাও থাকতে পারে, নতুন রাষ্ট্র ব্যবস্থা আসবে সেই সময়ের মানুষের সাথে আরো অগ্রাধিকার ভিত্তিতে। এখন রাষ্ট্রের সাথে যদি রাজনৈতিক দল, যাকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসালো, সেটা যদি ওই দলের হয়ে পড়ে, তখন তো এটা সাংঘর্ষিক হবেই। সেটাই বাস্তবতা। সেটাই করেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যায়। তখন আমরা দেখতে পাচ্ছি আজকের যে রাজনৈতিক দল তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় বসলো, তারা কিন্তু বসেই এই যে অসাংবিধানিক বাংলাদেশের একটি সরকার তাদের দ্বারা তথাকথিত নির্বাচনে ক্ষমতায় বসলেন, তারা কিন্তু তাদের তৈরি করা অধ্যাদেশগুলো আইনে পরিণত করলেন। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ, এই বিষয়টাকেও তারা ইয়ে করলো। অর্থাৎ রাষ্ট্রের, তারা এই দলটা রাষ্ট্রের মালিক হয়ে বসলো। এটা প্রমাণিত। আমরা মনে করেছিলাম, আমি দস্তগীর জাহাঙ্গীর মনে করেছিলাম স্পেশালি, যে এই সরকার তথাকথিত নির্বাচনে আসুক, তারপরেও তাকে 90 দিন সময় দেওয়া উচিত, দেখি বেটা কি করেন। কিন্তু এখন প্রমাণিত হলো আপনার এই প্রশ্নের, যে এই রাষ্ট্র আসলে এই রাজনৈতিক দলটি আরেকটি উগ্রবাদী রাজনৈতিক দল, যেটা হলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে পাকিস্তানি ফোর্সের অক্সিলিয়ারি ফোর্স হিসাবে কাজ করেছেন, তাদের সহযোগিতায় দেশকে বেদখল করেছেন। অতএব রাষ্ট্র এবং রাজনৈতিক দল এক হয়ে গেল এখানে বাংলাদেশের, যার ফলশ্রুতিতে এখন আপনার বোন চাকরি হারায়। আমি প্রতিবাদ জানিয়ে যাচ্ছি এবং আমার প্রথম সুযোগে এটা স্টেট ডিপার্টমেন্টে উঠানো হবে। আমি নামটা পরে সংগ্রহ করে নেব। তার পরবর্তীতে এবং দাবি জানাচ্ছি যে আমার দায় আমার সন্তানও নেওয়া উচিত তো না। এটা কোনো আইনের, পৃথিবীতে 3টি আইনের কালচার রয়েছে। একটি হলো কমন ল কালচার, একটি হলো সিভিল সিস্টেম অফ ল, আর একটা হলো শরিয়া। কোনোটাতেই আমার যে দায় আমাকেই নিতে হয়, আমার যদি সেটা শিশু না হয়, সেটা আইনে তার যদি অধিকার না জন্মায়। অতএব এসবগুলো হলো বেসিক। সেই বেসিকটাই বাংলাদেশে এই ডক্টর ইউনূস নষ্ট করে দিয়ে গেছেন। বেসিক বাংলাদেশের সমস্ত আইনের যে মূল ভিত্তি, মিনিমাম ভিত্তি, সেটা উনি ধ্বংস করে দিয়ে গেছেন, যাতে করে আমরা আগামী 100 বছরে ওইটা ঠিক করতে না পারি। যার জন্য সে আমাকে যদি এই মুহূর্তে আপনি আমার ফ্রন্ট লাইনে নিয়ে আসছেন, আপনি কিন্তু ইচ্ছা করলে আমাকে এখন ব্যাকস্টেজে নিতে পারেন, আমি তখন আপনাদেরকে দেখবো, কিন্তু ব্যাকস্টেজে আমাদের যিনি পরিচালনা করছেন তিনি ইচ্ছা করলে আমাকে সরিয়ে দিতে পারেন। ডক্টর ইউনূস এই কাজটা করার চেষ্টা করছেন এখন। কিন্তু আমি মৌলিক কথায় আবার ফিরে যাই, যে প্রশ্নটা ব্যারিস্টার নিজম মজুমদার সংযুক্ত করলেন। পশ্চিমা বিশ্ব ইতিমধ্যে জেনে গেছে যে বাংলাদেশের এই বিষয়টা আসলে এইভাবে চলবে না। সেখানে চলতে হলে, রাষ্ট্রকে চালাতে হলে, বাংলাদেশের যে সবচেয়ে বেশি মানুষ যে রাজনৈতিক দলের সাপোর্ট করে, যেই রাজনৈতিক দলের প্রতি শুধু সাপোর্ট না, তারা এটাকে ধারণ করে, তাদেরকে বাদ দিয়ে এই রাষ্ট্র তো পরিচালনা করা সম্ভব হবে না।
ব্যারিস্টার নিজুমদার যে আরেকটি বিষয়, মানে আমি বলবো যে আমারও ছিল, মানে পারিল এটা কেমন সেটা জানতে। থ্যাংক ইউ সো মাচ। ইরান, আরেকটি ইরান কি পৃথিবী করতে অ্যাফোর্ড করতে পারবে কিনা, সেইটা ছিল আসলেই ইউএস এম্বাসির মাথা ব্যথা। কারণ যেই ছেলেদেরকে এখনো আমরা করছি, তারা যাদের হয়ে কাজটুকু করছে, এমনকি এখানে মাইকেল রুবিন ন্যাশনাল প্রেস ক্লাবে আমার আয়োজিত একটা সেমিনারে উনি বলেছেন যে আমি ওয়াশিংটন ডিসিতে বারবার তুলে ধরছি যে আপনারা যেটা করতে যাচ্ছেন, যে জামাতকে ওখানে বসাতে যাচ্ছেন, ও তো সন্ত্রাসী দল। এই দল ক্ষমতায় গেলে তো আরেকটা ইরান বসবে, সেখানে আরেকটা ইরান হয়ে বসবে, যেটা আমরা আবার ইরানকে আমরা মনে করেছিলাম যে আমরা যে কোনো সময় ইরান দখল করবো, ইরান ধ্বংস করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। এটা তো হচ্ছে না, কখনই ঘটাতে পারছি না। এটা 55 ইয়ার্স। সেখানে আমি সেদিন ওনার সাথে বলেছিলাম যে আপনি যেটা বলছেন আপনি এটা গবেষণা করেন। আমি একজন জার্নালিস্ট হিসেবে আমি দেখতে পাচ্ছি দুইটা উদাহরণ। প্রথম উদাহরণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইলেকশনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে কমিউনিস্টরা ক্ষমতায় আসে ইস্ট ইউরোপে, একদম গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে। কোন ধরনের রেভলিউশন হয়েছে বলশেভিক রেভলিউশন ইন রাশিয়া, কিন্তু ইউরোপের যে, আমি যেমন চেকোস্লোভাকিয়াতে ছিলাম 18 বছর, সেই ইতিহাসটা আমি জানি, সেখানে আমি আইনশাস্ত্র নিয়ে মাস্টার্স করি। সেই ইতিহাসটা হলো এই যে একটি নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই হাঙ্গেরি সহ চেকোস্লোভাকিয়া, এই রাষ্ট্রগুলোতে, বুলগেরিয়া, এই রাষ্ট্রগুলোতে, পোল্যান্ড রাষ্ট্রগুলোতে কমিউনিস্টের ক্ষমতা দখল করে। তাদেরকে ক্ষমতাচ্যুত করতে 55 ইয়ার্স অপেক্ষা করতে হয়েছে, ওভার 50 ইয়ার্স। আর ইরানকে তো এখনো চেষ্টা করে যাওয়া হচ্ছে। অতএব এই জামাতকে যদি তারা সেদিন ভুলেও ক্ষমতায় বসাতে পারতো বলবো, কারণ সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের ডিপ্লোমেসি আই স্যালুট, যে আওয়ামী লীগ এবং আন্তর্জাতিক অনেক প্লেয়ারের কারণেই জামাত ক্ষমতায় আসতে পারেনি। তাহলে তারা গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক কোন নিয়মে খেলতো না। তারা প্রথমেই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসি দিতে, হত্যা করতো দেশ বিরোধী হিসাবে। তারা আমাদের মতন মানুষদেরকে হয় দেশের এই যে আপনার বোনের যেরকম এখন তারা চাকরি খেয়ে ফেলছে, আমার বাড়ি ঘর পুড়িয়ে দিত, হত্যা করতো মজুমদারের সমস্ত জাতি গোষ্ঠীকে, এবং তারা 50 থেকে 100 বছরের পরিকল্পনায় থাকতো তথাকথিত ইসলামের নামে, তাদের ইসলামের নামে, রিয়েল ইসলামের নামে নয়। অতএব রাষ্ট্র এবং রাজনৈতিক দল, সেটা সম্পূর্ণভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে ইউরোপকে, এবং অবশ্যই আমরা আমাদের পার্শ্ববর্তী, আমাদের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র ভারতকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দল, সেখানেও রাষ্ট্র এবং রাজনৈতিক দল সম্পূর্ণ আলাদাভাবে কাজ করছে। ঠিক একইভাবে আমরা আমাদের দেশকে আমরা বিশ্বাস করছি। যে কথাটা বলে আমি আসলে শেষ করতে চাই, আমি আসলে এটা আসলেই বলতে চাই, সেটা হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অপরাধীর আসলে বিচার হওয়া উচিত এবং হতে হবে। কিন্তু রাজনৈতিক পরিচয় মাত্রই যে অপরাধী প্রমাণিত, এটা সঠিক নয়। এটা অকার্যকর রাষ্ট্রের একটি চিহ্ন বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। একটি দলটিকে নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর পাশাপাশি, আমি আওয়ামী লীগের কথা বলছি, আমাদের দলের বাংলাদেশ আওয়ামী লীগের গত 15 বৎসরের তারা রাজনৈতিক ক্ষমতা থাকাকালীন সময়ে দেশের এত উন্নয়নের পরেও একটি বিরাট গোষ্ঠী, যারা জেনজি বলা হচ্ছে, তাদের ভেতরে কেন এই ধরনের উগ্রবাদের সঞ্চার ঘটলো, সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তার সাথে সাথে এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত জনগণের উপর যে অত্যাচার, অনাচার এবং নিপীড়ন করা হচ্ছে, সেটার প্রতিবাদ প্রতিনিয়ত করতে হবে। আরেকটি ছোট্ট ঘটনা তুলে ধরি, যেটা আমাদের বন্ধুরা ঢাকার একটি অঞ্চল থেকে জানিয়েছেন যে তারা সেখানে স্থায়ী বাসিন্দা 50 ইয়ার্স ধরে। 50 ইয়ার্সে তাদের ঘটেনি যে কন্টিনিউয়াসলি হোল ডে তাদের গ্যাস থাকে না, একদম গ্যাস বন্ধ। রাত্র 2টা থেকে বা রাত্র 1টা থেকে সকাল 4টা পর্যন্ত ফুল গ্যাস থাকে, আবার সকাল থেকে বন্ধ হয়ে যায়। আমরা বুঝতে পারছি দেশটা বিক্রি কিভাবে হয়ে গেল, তাদের যাতে গ্যাস কিনতে হয় বাইরে থেকে। অতএব এই হলো বর্তমান পরিস্থিতি, সেটার প্রতিবাদ করতে হবে রাজনৈতিক সংগঠনকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় আইন করে, বহুবার করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না এবং ধ্বংস হচ্ছে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। নিজুমদা, আমার মনে হচ্ছে আমাদের সঞ্চালক মনে হয় ডিসকানেক্টেড, আপনি কন্টিনিউ করতে পারেন। আপনাকে শুনতে পাচ্ছি না। সাবরিনার মনে হয় নেটে প্রবলেম হয়েছে। আমি আসলে আপনার সাথে একটা জিনিস প্রশ্নটা করেছে একেবারে রাষ্ট্রবিজ্ঞানের এমন একটা জায়গা থেকে সাবরিনা প্রশ্নটা করেছে। আমার কাছে প্রশ্নটাকে, আমি অনেক টকশোতে গেছি, কিন্তু এই প্রশ্নটাকে আমার কাছে মনে হচ্ছে চূড়ান্ত ভাবে খুবই উচ্চমানের ফিলোসফিক্যাল একটা কোশ্চেন আমার কাছে হয়েছে। আমাকে এই ধরনের প্রশ্ন কেউ কখনো করেনি। দেখেন, 1996 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় এলেন,
তিনি খুব একটা ইন্টারেস্টিং একটা কথা সংসদে বলেছিলেন। বলেছিলেন যে আমি আসলে এখন সবার প্রধানমন্ত্রী, আমি শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী তা নই, আমি আসলে জামাত বিএনপি থেকে শুরু করে বাংলাদেশে যারা আছে সবারই প্রধানমন্ত্রী। অর্থাৎ এই যে সেপারেটিং পলিটিক্যাল পার্টি অ্যান্ড এ কান্ট্রি, এইটা এইটা আমাদের দেশে কি আসলে চলে বা চলবে, বা ওই ধরনের কালচার কি আমাদের দেশে মানে আসলেই কি হয়েছে? অথচ মাননীয় প্রধানমন্ত্রী চূড়ান্ত ভাবে রাইট ছিলেন। দেখেন একটা কথা আমি আপনাকে বলি, এভিডাইসি তার যে তিনটা থিওরি, তিনটা অর্গানকে তিনি ভাগ করেছেন একটা রাষ্ট্রের ক্ষেত্রে, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ অ্যান্ড পার্লামেন্ট বা Exactly. জাস্টিস। হ্যাঁ, পার্লামেন্ট উনি করেছেন। এখানে ওভারল্যাপিং নিয়ে অনেক আলোচনা হয়েছে, চেক এন্ড ব্যালেন্স নিয়ে আমরা প্রচুর কথাবার্তা বলেছি। এই নোটটাতে যেটা হয় সেটা হচ্ছে যে ধরেন একটা রাষ্ট্রকে যদি আমরা একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে বিবেচনা করি, সেই রাষ্ট্রকে পরিচালনা করে কারা? যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে। তো জনগণের ম্যান্ডেট নিয়ে যারাই আসুক না কেন, তারা তো একটা সুনির্দিষ্ট ম্যানিফেস্টো দেয়, সুনির্দিষ্ট একটা আদর্শের কথা বলে। ওই পলিটিক্যাল পার্টি কিন্তু তাদের ওই আদর্শের কারণে একটা সুনির্দিষ্ট মানুষের ভোট নিয়ে রাষ্ট্র পরিচালনা করে। ভালো করে শুনবেন, ধরা যাক যে 20 কোটি জনগণ আছে, তার মধ্যে ধরেন 15 কোটি ভোটার আর 5 কোটি ভোট দেয় নেই বা ভোটার না। যারা 5 কোটি ভোটার না, ধরা যাক যে যেই মানুষটার বয়স 17 বছর 364 দিন, সে একদিনের জন্য ভোট দিতে পারে নাই বটে, বাট তারও তো একটা চাওয়া পাওয়া আছে। তাহলে ব্যাপারটা এইভাবে দাঁড়ায়, এবং ওই 15 কোটির মধ্যে ধরেন 8 কোটি ভোট দিল আওয়ামী লীগকে, 7 কোটি ভোট দিল বিএনপিকে বা অন্যান্য দলকে। এখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, তখন ওই 7 কোটির ভাষা আওয়ামী লীগ কি শুনবে নাকি শুনবে না? এবং ওই যে 5 কোটি যারা ভোট দিতে পারলো না, নাগরিক অধিকার তো তারাও পায়, তো তাদের চাওয়া পাওয়া গুলো কি, সেটা কি আমরা শুনতে পাই কিনা, বা দল শুনতে পাই কিনা, বা রাষ্ট্রীয় কাঠামোতে চলবে নাকি দলীয় কাঠামোতে চলবে? এটা ভেরি টাফ একটা কোশ্চেন। আমার দৃষ্টিতে যেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টি একটা সুনির্দিষ্ট আদর্শে, গণতন্ত্রের বিউটি এইটা যে সর্বোচ্চ যেই দলটা ভোট পায় তারাই আসে, এবং তারা চেষ্টা করে ওই আদর্শটাকে জনগণের মধ্যে বিলি করবার জন্য। আমরা কারা? যদি পলিটিক্যাল পার্টির কথা বলি, আমরা কারা? আমরা হচ্ছে ম্যানেজার। অর্থাৎ আমরা বিভিন্ন ম্যানেজারিয়াল পোস্টে আবেদন করি রাষ্ট্রের জনগণের কাছে। জনগণ মনে করে যে এই দলটা ম্যানেজার হিসেবে ভালো, আমার দেশকে ভালো ম্যানেজ করতে পারবে। বাট আমার কথাটা হচ্ছে যে ওই পলিটিক্যাল পার্টি শুধুমাত্র তার দলীয় আদর্শ যে আহ, 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 পরিস্ফুটিত করে ক্ষমতায় আসার পরে, শুধু তাই না, বরঞ্চ সে নিউট্রালিও এমন কিছু কাজ করে যেটা সাধারণ মানুষ দল মত নির্বিশেষে চায়। যেমন বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, আমাদের ম্যানিফেস্টোর ভিতরে আমরা কি বলি? আমরা বলি ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক অর্থনীতির কথা আমরা বলি, আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা আমাদের বাঙালি জাতীয়তার গৌরবের কথা বলি। এখন ধরা যাক যে একটা বড় একটা অংশ, ধরা যাক আমরা 10 কোটি ভোট পেয়ে, আমরা এই আদর্শের কথা বলে 10 কোটি ভোট পেয়ে এসেছি। 5 কোটি লোক ভোট দিয়েছে এইটা বলে যে এই চারটার সাথে আমরা আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে সার্বভৌমত্ব। ঠিক আছে, ধরা যাক সার্বভৌমত্বের কথাও তারা বললো। সো ওইটা যদি ধরা যাক যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নেওয়ার মতো হয়, হোয়াই নট? তাই আমি মনে করি যে একটা পলিটিক্যাল পার্টি শুধু একটা পলিটিক্যাল পার্টি হিসেবে অ্যাক্ট করবে তা না, রাষ্ট্র গঠনে তার জরুরি কিছু যদি টেক ওয়ে নেওয়ার থাকে কারো কাছ থেকে, সেটাও সে নিবে। হ্যাঁ, এখন বাংলাদেশে এখন যেটা অবস্থা হয়েছে 5ই আগস্টের পরে, এইসব ফিলোসফিক্যাল জায়গা টিকবে কিনা বা হবে কিনা উই ডোন্ট নো, বাট আমাদের তো চেষ্টা থাকবেই দেশটাকে একটা স্টেবল জায়গাতে। তবে জাহাঙ্গীর ভাই যে কথাটা বলেছে, এটার সাথে আমি 100 না কয়েক লক্ষ ভাগ একমত, যে আমাদের যে মৌলিক যে বেইজ আছে বিচার ব্যবস্থা, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। আমাদের জাস্টিস সিস্টেমের একটা বেসিক নর্ম কি? প্রিজাম্পশন অফ ইনোসেন্স। অর্থাৎ বিচারের আগ পর্যন্ত, বিচারে কেউ দোষী প্রমাণ হওয়ার আগ পর্যন্ত সে নির্দোষ। সিম্পল। আমার মনে আছে সাইদি আদালতে দাঁড়িয়ে বিচারপতি নিজামুল হক নাসিমকে বলেছে যে মাননীয় বিচারপতি, আমাকে ওরা দেইল্লা বলে ডাকে, দেইল্লা বলে, আমাকে দেইল্লা রাজাকার বইলা ওনারা বলে। সূরা হুজরাতের আয়াত 11-তে বলা আছে, তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের নাম বিকৃত করিও না বা মানুষের নাম বিকৃত করিও না। তখন ওইখানে আদালতের আরেকজন ছিলেন, তিনি বলে যে আপনি যে জাহান্নামের ইমাম বলতেন, জানার ইমামকে, ওইটা কি সূরা হুজরাতের আয়াতের 11-তে পড়ে নাকি পড়ে না? তো সাইদি তো তার নিজের কথাতেই নিজে ধরা পড়ে গেছে। তখন বিচারপতি নাসিম একটা চমৎকার কথা বলেছে, যেটা আমার বহু বছর মনে থাকবে। তিনি বলেছেন যে সাইদি সাহেব, আমি অত্যন্ত নিন্দা জানাই যারা আপনাকে দেল্লা দেল্লা রাজাকার বলে বা দেল্লা বলে, এটা খুবই অনুচিত, আমি মানা করব এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকার জন্য। কারণ বিচারের আগ পর্যন্ত আপনি আপনি দোষী কি নির্দোষ আমরা জানি না। আপনি বাংলাদেশে কোরআনের কথা বলেন, কোরআনের হাফেজ, আমরা এটা রেসপেক্ট করি, খুবই ভালো কথা। কিন্তু আমরা আজকে যে বিচার অনুষ্ঠিত হচ্ছে, সেটা হচ্ছে আজকে থেকে 40 বছর আগে একটা অপরাধের কথা আপনার ব্যাপারে আনা হয়েছে, আমরা সেটার বিচার করছি।
আমরা একজন কোরআনের হাফেজ সাইদির বিচার করছি না, বিচার করছি দেলার হোসেন নামে এক ব্যক্তি যাকে ওই সময় পাকিস্তানি আর্মি সে সাহায্য করেছে, খুন খারাপি লুটপাটে অংশ নিয়েছে সেটি। যদি আপনি দোষী সাব্যস্ত হন তাহলে আপনার শাস্তি হবে, দোষী সাব্যস্ত না হলে এই আদালতের পক্ষ থেকে আপনাকে সসম্মানে বাসায় পৌঁছে দেওয়া হবে। সো এই যে দেখেন আওয়ামী লীগ আমলে এই নর্মসটাকে কিভাবে বিচারপতিরা পালন করতেন, প্রিজাম্পশন অফ ইনোসেন্স,